আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নওগাঁর প্রতিটি আসনে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শেরপুর 1 আসনে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ, বিদ্রোহী প্রার্থী। 16 বছরের গুম খুনের পুনরাবৃত্তি রুখতে হ্যাঁ ভোটের আহ্বান বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে ডক্টর আলী রিয়াজ। এবং রাজধানী পাশাপাশি সারা দেশে চলছে সিলিন্ডার গ্যাসের সংকট, দুর্ভোগে ভোক্তারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছে। সকালে উপজেলার হোয়াইকং ইউপির তেচি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশু আফনান ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। এ ঘটনায় স্থানীয়রা কক্সবাজার টেকনাফ প্রধান সড়ক অবরোধ করেন। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন। উখিয়ার 64 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, কোনোভাবে যেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। এদিকে মিয়ানমারের গোলার ভয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন সীমান্তের মানুষ। তাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি অঞ্চলের স্ব সম্ভাবনাকে কার্যকর করবে, যার মাধ্যমে দেশ সার্বিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। নগরের একটি হোটেলে চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে শীর্ষক আলোচনায় অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও নগর পরিকল্পনাবিদরা। প্রথম আলো আয়োজিত এ গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তারা বলেন, এর প্রধান কারণ গুরুত্বপূর্ণ আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের ঢাকা কেন্দ্রিক হওয়া। অথচ ভৌগোলিক কারণে চট্টগ্রামকে বাণিজ্যিক হাব করার বিকল্প নেই। এজন্য চট্টগ্রামের সাথে ঢাকা সহ দেশের অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থার বহুমুখী উন্নয়নের উপর গুরুত্ব দেন বক্তারা। আলোচনায় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার আকিস সিমেন্ট কারখানায় একটি এয়ার কম্প্রেসার বিস্ফোরণে অন্তত 8 শ্রমিক দগ্ধ হয়েছেন। গতরাত 7:30টার দিকে কারখানার পলিফাইবার সেকশনে উৎপাদন কাজ চলাকালে হিট এক্সচেঞ্জ নামের কম্প্রেসার মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার জানালার কাচ ভেঙে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে 5 জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং 3 জনকে নারায়ণগঞ্জ 300 বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নওগাঁর 6টি আসনের মধ্যে 4, 5 ও 6 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় এবারে নির্বাচনে মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে। এর মধ্যে নওগাঁ 6 আসনে চাপে পড়তে পারে বিএনপির প্রার্থী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 4 আসন। আসনটিতে একসময়ে বিএনপির মিত্র জামায়াতে ইসলামী, নির্বাচনে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এবারের নির্বাচনে এখানে 2 দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। এই আসনে বিএনপি জামায়াত ছাড়া আরও বিভিন্ন দলের 3 জন প্রার্থী রয়েছেন। সবাইকে সমান শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই আমরা নির্বাচনের মাঠে কাজ করছি। ছোট দল হলেও তারা যদি নির্বাচনে তাদের দলীয় পারফরমেন্স ভালো দেখাতে পারে, বরং ভোটটাই উৎসবমুখর হতে পারে। আমাদের বিশ্বাস, আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, একটা ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাতের প্রার্থীদেরকে জনগণ বেছে নেবে ইনশাআল্লাহ। নওগাঁ 5 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও সিপিবি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ অন্যান্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। তৃণমূলের মানুষের বিপদে আপদে পাশে থাকছে সবার। আমাদের যে পরিকল্পনা, সেই তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রতি আস্থা রেখে
আমাদের এই নওগাঁর মানুষ বিএনপিকে ভোট দিবে। অনেক ক্ষমতা দেখেছি, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। ইনশাআল্লাহ এবার জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। তুমুল প্রতিযোগিতার আভাস মিলছে নওগাঁ ৬ আসনে। এখানে ধানের শীষের প্রার্থীকে লড়তে হবে 4 দলীয় জোট সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সাথে। এতে প্রভাব পড়তে পারে বিএনপির ভোটের মাঠে। মানুষ তো দীর্ঘদিন নির্বাচনে গিয়ে ভোট দিতে পারেনি এবং তাদের যে প্রতীক, পছন্দের প্রতীক, সেটা থেকে তারা বঞ্চিত ছিল। মানুষ খুব উৎসাহ ভরে এই প্রতীকে আগামী দিনে ভোট দিবে। আমি মনে করি যে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সন্ত্রাস হুমকি ধমকি মুক্ত হয়, তাহলে আমার বিজয় শতভাগ। এই 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ভোটের মাঠে টিকে আছেন 16 জন প্রার্থী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। চিকিৎসা, শিক্ষা, অপ্রতুল সুযোগ আর যোগাযোগ ব্যবস্থা অভাব সহ নানা সমস্যা নিয়ে বসবাস করছেন শেরপুর 1 আসনের ভোটাররা। এসব সংকট সমাধান করে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন এমন ব্যক্তিকেই ভোট দিতে চান এখানকার নাগরিকরা। তাদের প্রত্যাশা পূরণে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আর জামায়াতের রাশেদুল ইসলাম রাশেদ। তবে বিএনপির সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ। খায়রুল ইসলামের রিপোর্ট। 1969 সালে শেরপুরের বাসিন্দাদের জন্য নির্মাণ করা হয় 50 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতাল। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের পেছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিশ্চিত করা যায়নি এই আসনের মানুষদের চিকিৎসা সেবা। লোকবলের অভাবসহ নানা সংকটে ধুঁকছে শেরপুর জেলা সদর হাসপাতাল। ভুক্তভোগী এখানকার সাধারণ মানুষ। অনেক ডাক্তার নাই, একটা ডাক্তারই মনে করেন সব চিকিৎসায়। গ্যাসের একটু সমস্যা, মনে করেন 250 বেডের খাওয়া তো তো মনে করেন 100 আগে যে করছিল 100 আসছে, কিন্তু 250 বেডের এলাও এখনো করে নাই। ভোটাররা বলছেন নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর ভুলে যান মানুষের কাছে দেয়া অঙ্গীকারের কথা। নেতা খেতারা দাঁড়ানির আগে অনেক প্রতিশ্রুতি দেয়, আবার পাস করার পরে খবর পাই না। ভালো একটা ক্যান্ডিডেট আমার প্রয়োজন। আমাদের এই গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়ার মতো কোনো নেতা আমরা আজ পর্যন্ত শেরপুরে পাই নাই। শেরপুর 1 আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়েছে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা বাধা সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন। মানুষ ব্যাপকভাবে জামাত ইসলামীকে দাঁড়িপাল্লাকে গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এখন সবচেয়ে বেশি সংকট দেখছি যে প্রতিপক্ষ বা প্রতিযোগী যাই বলি না কেন, তাদের কথাবার্তা, তাদের কার্যক্রম এবং প্রশাসনের যে ভূমিকা, এগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। ধানের শীষের প্রার্থী তরুণ চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। জনসমর্থন ধানের শীষের পক্ষে বুঝতে পেরে প্রতিপক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষ এবং একজন নারী ভোটার হিসেবে নারীদের সাপোর্ট এবং একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে আমি দীর্ঘদিন যে সেবা দিয়ে আসতে পারছি, সেটার ইনশাল্লাহ সাধারণ মানুষ আমাকে 12ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। এছাড়াও দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে এই আসনে প্রার্থী হয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, শেরপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুর থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর 1 আসনে। এই আসনটির মধ্যে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এই 2টি উপজেলা অন্তর্ভুক্ত এবং এখানে 15টি ইউনিয়ন রয়েছে এবং 2টি পৌরসভা রয়েছে। এখানে ভোটার সংখ্যা রয়েছে 4,30,000-এরও বেশি, তবে এখানে নারী ভোটারদের সংখ্যা কিছুটা বেশি। এবং এখান থেকে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত এবং জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন তিনি নাজমুল হক সাইদি। এছাড়াও কিন্তু এখানে ইসলামী আন্দোলনেরও প্রার্থী রয়েছে, তিনি আব্দুর রফ তালুকদার। তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তবে বিধি নিষেধ মেনেই তারা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন যে আসলে তাদের মধ্যে কেউ নির্বাচিত হয়ে আসলে তারা এই আসনের মানুষদের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারী থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু।
দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সদর 2 আসনে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সদর আসনটি 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,80,917 জন। এবং আমি সকাল থেকে এই শহরের বিভিন্ন আনাচে কানাচে, অলিতে গলিতে, পাড়া মহল্লায়, হোটেল রেস্তোরাঁয় আমি ঘুরেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বার্তা দিয়েছেন যে এই অঞ্চলের বেকারত্ব ঘোচানোর ক্ষেত্রে যারা কাজ করতে পারবেন আসলে তাদের পক্ষে তারা রায় দেবেন। বিশেষ করে বলেছেন উত্তর ইপিজেডে যদিও এখনো কর্মসংস্থানের সুযোগ রয়েছে, এটা আগে আরো সম্প্রসারিত করে যেন বেকারত্ব ঘোচানোর কারখানা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। পাশাপাশি এই এলাকার শিল্পাঞ্চল এবং কৃষি সেক্টরকে যারা উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন সেই প্রার্থীর পক্ষে তারা আসলে রায় দিবেন। তবে এই আসনে মোট 3 জন প্রার্থী ভোট দিতে অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে বিএনপির একজন প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী রয়েছে। তারা আসলে ভোটারদের সাথে কথা বলছেন, তারা নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন। তবে ভোটাররা একটা কথা বলছেন, আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন, তারা এমন একজন প্রার্থীকে নির্বাচন করবেন যারা আগামীতে এই পিছিয়ে পড়া জনপদের উন্নয়ন করতে পারবে। তো আসলে ভোটের গাড়ির নীলফামারী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বিগত 16 বছর ফ্যাসিস্ট শাসনামলে গুম খুন সহ নানা ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না ঘটে সেজন্য আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বরিশালে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নগরীর বেলস পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে খুনি মাফিয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসতে পারে। আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই, দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। আসুন সেই সুযোগের সদ্ব্যবহার করি, আমরা সকলে মিলে একটা ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট 2026 উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সেনাবাহিনীর মেজর শাহরিয়ার রহমান রাহাত, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আবির ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। রাজধানীর পাশাপাশি সারা দেশে সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। এতে দুর্ভোগে ভোক্তারা। মাদারীপুরে বেশি দাম দিয়েও মিলছে না হোটেল এবং বাসাবাড়িতে অতীব জরুরি সিলিন্ডার গ্যাস। ব্যবসায়ীদের দাবি, ডিলাররা চাহিদা মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ না করায় গ্যাস সংকট হচ্ছে। 30-35টি কোম্পানির মধ্যে মাত্র 3-4টি কোম্পানি গ্যাস সরবরাহ করায় গ্যাস সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ঈদের আগে গ্যাস সংকট কাটবে না দাবি ডিলারদের। 15 দিন ধরে মাদারীপুর জেলা সর্বত্র চলছে সিলিন্ডার গ্যাসের সংকট। ডিলারদের অভিযোগ, টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না তারা। এদিকে সুনামগঞ্জেও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। সুনামগঞ্জে রান্নার গ্যাসের বাজারে চলছে চরম নৈরাজ্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চলতি মাসের 4 জানুয়ারি এলপিজি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করলেও বাস্তবে সেই দামে গ্যাস মিলছে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ জনতা। সকালে শহরের কাউতলী মোড় এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নারী পুরুষ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। টানা 12 দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আজও দেশের 5 জেলা ও 1 বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় একই মালিকের ক্রসওয়্যার ও জিহান গার্মেন্টসের মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। কারখানাগুলো বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছেন 15 শতাধিক শ্রমিক। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ডিসেম্বর মাসের বেতনের দাবিতে সাভারের পশ্চিম রাজাসন এলাকায় এমট্রানেট লিমিটেড গার্মেন্টসে বিক্ষোভ করেছেন প্রায় 1000-এরও বেশি শ্রমিক। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতরাতে সিরাজগঞ্জ শহরের থানা রোডে তার নিজ বাসভবনে এই ককটেল বোমা হামলার ঘটনা ঘটে। ইন্নার স্বজনরা জানান, রাত 9টার দিকে একটি মোটরসাইকেলে 3 যুবক তাদের বাড়ির সামনে আসে এবং দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বাড়িতে আগুন ধরে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলার সাংবাদিক নেতারা। আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করলে জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের রক্তদান বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নড়াইল 1 আসনের সাবেক এমপি আবুল বাশার শিকদারের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। নড়াইলের সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা ও মরহুমের ছেলে মুফতি আনিসুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়ায় 24-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক বিপ্লবী শিক্ষার্থী যোদ্ধা ছাত্র দলে যোগ দিয়েছেন। শহরের শহীদ রবীন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তারা সংগঠনটিতে যোগ দেন। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।